নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আপনাদের কথা, নানান ঘটনা, এই সমস্ত কিছু তুলে ধরছি আপনাদের সামনে এবং তারই সঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞ, রাজনৈতিক নেতা নেত্রী, তাদের বক্তব্য ও প্রশ্নের উত্তর তুলে ধরছি আপনাদের সামনে। আজ আমরা জনগণমনতে যে বিষয়ে তুলে ধরবো, প্রথমেই সেদিকে আমরা নজর রাখবো। আজ জনগণমনতে তুলে ধরবো ওএমআর তথ্য জোগাড়ে কি ব্যর্থ সিবিআই, ইতিমধ্যে প্রশ্ন উঠছে। এই বিষয় নিয়ে যেমন আমরা আলোচনা করব, তারই সঙ্গে যে বিষয় নিয়ে আমরা আলোচনায় তুলে ধরবো, শপথের পরেও কাটলো না কি জট, অর্থাৎ এই প্রসঙ্গ কিন্তু উঠে আসছে। অবশ্যই করে আলোচনায় আসবো। সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে তৃণমূল কংগ্রেস নেতা রিজু দত্ত, রয়েছেন বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি এবং রয়েছেন সাম্যজিৎ মুখোপাধ্যায়, সাইবার বিশেষজ্ঞ, রয়েছেন বিক্রম বন্দ্যোপাধ্যায়, আইনজীবী। প্রত্যেকেই স্বাগত আমাদের এই আলোচনায়। প্রত্যেকের সঙ্গেই আমরা কথা বলবো, কিন্তু আজ আদালত থেকে নির্দেশ দেয় এবং ঠিক কি বলা হয়, প্রথমেই সেদিকে নজর দেব। আদালতের নির্দেশেই রাজ্যের শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। তদন্তকারীদের জালে ধরা পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একের পর এক হেভিওয়েট। কিন্তু এতদিন তদন্ত চললেও বিচারকের সামনে আদৌ পর্যাপ্ত তথ্য জমা দিতে পেরেছে ইডি সিবিআই? শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ফের একবার এই প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়োগ মামলায় ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। হাইকোর্টের নির্দেশ, 2014 সালের প্রাথমিক টেটের ওএমআর শিটের তথ্য জোগাড় করতে পৃথিবীর যে কোনো প্রান্তের বিষয়সজ্ঞদের শরণাপন্ন হতে পারবে সিবিআই। টিসিএস, আইবিএম, উইপ্রোর মতো দেশি বিদেশি তথ্য প্রযুক্তি সংস্থার সাহায্য নিতে পারবে। প্রয়োজনে দেশের বা বিদেশের এথিক্যাল হ্যাকারদের সাহায্যও নেওয়া যাবে। গত মঙ্গলবার প্রাথমিকের নিয়োগ মামলায় ওএমআর শিট সংক্রান্ত একাধিক তথ্য চেয়েছিল হাইকোর্ট। সেই তথ্য দিতে পারেনি সিবিআই। তাই কেন্দ্রীয় এজেন্সির ওপর ভরসা না রেখে ওএমআর শিটের তথ্য উদ্ধার করতে প্রয়োজনে অন্য সংস্থাকে দায়িত্ব দেওয়ার কথা বলেন বিচারপতি মান্থা। মেটা ডাটাটি উদ্ধার করার জন্য যে হার্ড ডিস্কের ডাটাটি, অর্থাৎ অরিজিনাল ওএমআর শিট যেখানে স্ক্যান করা হয়েছিল, সেই ডাটা উদ্ধার করার জন্য সিবিআই যে কোনো এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে পারে। সেই এজেন্সি যে কস্ট পড়বে, সেই কস্টটা কিন্তু বোর্ডকে সেটাকে বেয়ার করতে হবে। হাইকোর্টের এদিনের নির্দেশের পর কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে ফের প্রশ্ন তুলেছে তৃণমূল। সিবিআইকে নতুন করে নির্দেশ দেওয়ার কিছু নেই। বিজেপির অঙ্গুলি হেলনে পশ্চিমবাংলার প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি দলগতভাবে এবং সরকারের বিপক্ষে সিবিআই ইতিমধ্যেই হাত ধুয়ে অল আউটই ঝাঁপিয়ে পড়েছে। পুরোটাই পক্ষপাতদুষ্ট একটা বিষয় চলছে। বিজেপি অবশ্য নিয়োগ দুর্নীতি নিয়ে শাসক শিবিরকেই আক্রমণে অনড়। আমাদের রাজ্যে এমন অবস্থা যে ওএমআর শিটের ফটোকপিও দেওয়া হয় না, আর ওএমআর শিটকে টেম্পার করা হয়। তারা টেম্পার করলেন, তার থেকেও বড় কথা, যাদের নির্দেশে টেম্পার করা হয়েছে তাদেরকে চিরকালের জন্য জেলের অভ্যন্তরে রেখে দেওয়া উচিত। 6 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি। সেদিনই জানা যাবে ওএমআর শিটের তথ্য উদ্ধার করতে আদৌ কতটা তৎপর কেন্দ্রীয় এজেন্সি। অর্ণবাংশু নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর ঠিক এই জায়গাতেই প্রশ্ন, আর কতদিন ধরে এই তদন্ত চলবে? আপনাদের কথা, জনগণমনয় আপনারা কি বলছেন অবশ্যই করে দেখাবো, কিন্তু তার আগে চলে আসবো আলোচনায়। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় রয়েছে। বিক্রমবাবু, এখানেই কি প্রশ্ন উঠছে না যে তদন্তে তাহলে এই মুহূর্তে বিচারপতির যে বক্তব্য, একেবারে অল আউট যাবার জন্য তাহলে বলে দেওয়া হলো অতি দ্রুত যাতে তদন্ত হয়? হ্যাঁ, ঠিকই। কারণ হচ্ছিল একটা তদন্ত তো সারা জীবন চলতে পারে না। তদন্ত চলতেই থাকছে, অ্যারেস্ট হচ্ছে, তদন্ত চলতে থাকছে, তদন্ত আর শেষ হচ্ছে না। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আমরা দেখেছি যে যখন তদন্ত শুরু হয়েছিল এসএসসি প্রাইমারি নিয়োগ নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে সিবিআই ইডি বেশ ভালো কাজ করছিল। পার্থ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করেছিল, ওনার বান্ধবীর বাড়ির থেকে 50 কোটি টাকা পাওয়া গেছিলো। এবার তদন্ত যত বেশি দূর এগোচ্ছে, যখন দেখা গেল লিপস অ্যান্ড বাউন্স অবধি পৌঁছে যাচ্ছে, কালীঘাটের কাকু অবধি পৌঁছে যাচ্ছে, তারপরে যেন তদন্তটা কোথাও একটু ধীমগতি হয়ে গেছে, স্লো হয়ে গেছে। তদন্তটা ঠিক সেই জায়গা মতো এগোচ্ছে না। এই যে সিবিআইকে আজকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টে, নির্দেশটার খুব প্রয়োজন ছিল। তার কারণ হচ্ছে হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বহুদিন ধরে বলে যাচ্ছে যে তারা ডিজিটালাইজ ডেটা দিচ্ছে, অথচ সেটা ডিজিটালাইজ ডেটাই নয়, সেটা স্ক্যান কপি অফ দ্য ওএমআর নয়। কি দেখা যাচ্ছে, সেটা একটা টাইপ কপি, এবং অরিজিনাল হার্ড ডিস্কটা সেটাকে নষ্ট করে দিয়েছে। সিবিআই বারবার বলছে হার্ড ডিস্কটা নাকি টুকরো করে বিয়ে করা হয়েছে। তাই জন্য কোর্টকে এখানে স্পেসিফিক নির্দেশ দিতে হয়েছে যে হার্ড ডিস্কটা থেকে
টোটাল জিনিসটাকে বার করে আনতে। দ্বিতীয় কথা ছিল ভাঙা হার্ড ডিস্কও যদি হয় সেই ডেটাকে রিভাইভ করার জন্য ভারতবর্ষ এবং পৃথিবীর যত বড় বড় এজেন্সি, সফটওয়্যার এজেন্সি আছে, তাদের দিয়ে সেই ভাঙা হার্ড ডিস্ক থেকে সেটাকে রিভাইভ করা যায়। কেন ভাঙা হার্ড ডিস্কটা ডেফিনেটলি ভাঙা অবস্থাতেই তো আছে, আমি মেনে নিলাম হার্ড ডিস্কটা হয়তো ভেঙে গেছে, বা হার্ড ডিস্কটা থেকে ডেটাটাকে রিপ্রাইভ করেই তো এই টাইপ কপি বা এগুলো তৈরি হয়েছে। এবং বোর্ড বলছে যে 2017 সালে তারা নাকি পুরো ডেটাটাকে ডিস্ট্রয় করেছে। তার 2019 সালে দেখা যাচ্ছে আরটিআই এর মাধ্যমে অরিজিনাল ওএমআর স্ক্যান কপিও পাওয়া যাচ্ছে। এই যে তথ্যগুলো পরপর উঠে আসছে, তাই দিয়ে দেখা যাচ্ছে যে সিবিআই বা ইডি সেইভাবে তদন্তটাকে কিন্তু এগিয়ে নিয়ে যায়নি, কোথাও একটা গিয়ে যেন সিবিআই ইডি পিছিয়ে আসে, যার জন্য কোর্টকে, যেহেতু কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন হচ্ছে, সেই জন্য কোর্টকে নির্দেশ দিতে হচ্ছে যে এই জিনিসটা ডেটাটাকে তো রিভাইভ করতে হবে, তবে তো এক্স্যাক্টলি বোঝা যাবে যে অ্যাপয়েন্টমেন্টসের মধ্যে কোনগুলো জাল। দেখুন, আমাদের যেটা কোর্টের কাছে মেন টার্গেট সেটা হচ্ছিল কোনো সবসময় চেষ্টা করতে হবে, কোর্টও আজকে একটা কথা স্পেসিফিক্যালি বলেছে, যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের কিন্তু কেউ হাত দিতে চায় না, যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের কিন্তু কেউ হাত দিতে চায় না, তাদের চাকরি যাক এটা কেউ চায় না, কোর্টও চায় না, কেউই চায় না। কিন্তু আলটিমেটলি যদি কোনোটাই না পাওয়া যায় তখন দেখা যাচ্ছে যে বেশ কিছু ভুয়ো নিয়োগ হয়েছে, সেগুলোকে কোপ দিতে গিয়ে সবার ওপর কোপ পড়ে যাচ্ছে, সেটা কিন্তু কেউ চাইছে না। এক্স্যাক্টলি, ঠিক সেই জায়গাতেই প্রশ্ন যে কেন তাহলে দ্রুত গতিতে হচ্ছে না, কেন বিচারপতিকে বলতে হচ্ছে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পুরো বিষয় খুঁজে আনতে হবে। প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন। বিভাস চট্টোপাধ্যায়, সাইবার আইন বিশেষজ্ঞ, এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন। বিভাস বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথম প্রশ্ন যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, আইন কি বলছে, এটা উদ্ধারের মাধ্যম ঠিক কি? সেটাই তো আমার শোনা যাচ্ছে একদম। Hello? আচ্ছা, যেটা ম্যাটার সেটা হচ্ছে এই কেসটা ঠিক মেরিট কি আছে, এভিডেন্স কোথা থেকে উঠে আসছে, এক্সট্রাকশন কিভাবে হচ্ছে, ডিটেলস আমি জানি না। যারা আইনজ্ঞ আছেন এই ম্যাটারের মধ্যে, পার্টি বোথ সাইড, তারা বলতে পারবে। আমি জেনারেল কতগুলো কনসেপ্ট আমি বিস্তারিত তোমাকে দিই। সেটা হচ্ছে যে আমরা যেটা ধরো অ্যাজ এ স্টুডেন্ট অফ ল অ্যান্ড টেকনোলজি যেটুকু বুঝি, যে পৃথিবীর কোনো ডেটা কখনো ডিলিট হয় না। শুধুমাত্র একটা ফাইল নেমের সঙ্গে ডেটা কন্টেন্ট লাগানো থাকে, যেখানে যখন আমরা ডিলিট করি ফাইল নেমটা ডিলিট হয়ে গিয়ে সেই ফাইলটাকে আইডেন্টিফাই করতে পারে না। সমস্ত ফাইলই কিন্তু থাকে এক্স্যাক্টলি। এবার যদি আমি ধরে নিই কোনো এরকম ডিসপিউট হলো যে কোনো একটা এজেন্সি কোনো এক সময় কোনো একটা অথরিটি সেই হার্ড ডিস্ক থেকে ডেটা ডিলিট করেছে। ডিলিট মানে কি? ডিলিট মানে অ্যাকচুয়ালি আমাদের ফরম্যাটিং, অর্থাৎ আমরা কোনো পৃথিবীতে কোনো ডিভাইসে কখনো ডিলিট হয় না। যেটা হয় সেটা হচ্ছে ওর ওপরে আমরা যদি প্লেস করে দিই এভিডেন্সকে, অর্থাৎ ধরো আমার একটা ডেটা একটা হার্ড ডিস্কের মধ্যে একটা জায়গায় আছে, সেটার মধ্যে যদি আমি আইদার মাল্টিপল টাইম ফরম্যাট করি, অথবা যদি তার মধ্যে আমি আরও ফার্দার আরও ডেটা বাইরে থেকে ঢুকিয়ে দিয়ে ওভারফ্লো করে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ডেটা আমি আর পাবো না। এখন ঠিক এই কেসে হার্ড ডিস্কগুলোর কি পরিস্থিতি টেকনোলজিস্টরা বলতে পারবে। টেকনোলজিস্ট রয়েছে বিভাস বাবু, আসবো তার সঙ্গে কথা বলবো, কিন্তু আমার খুব স্পেসিফিক প্রশ্ন, এই জাতীয় কাণ্ড যারা ঘটিয়ে থাকে সাইবার আইন বলে, তাদের শাস্তি কি হয়? হ্যাঁ, ডেফিনেটলি একটা ডিভাইসের মধ্যে অ্যাক্সেস নিয়ে ডেটা টেম্পার করলে তার জন্য ইনফরমেশন টেকনোলজি একটা স্পেসিফিক প্রভিশন আছে, আনঅথরাইজ অ্যাক্সেস সেকশন 66 রয়েছে, সেটা তো রয়েছে অবশ্যই। কিন্তু এভিডেন্সের যখন প্রশ্নটা উঠবে, ডিজিটাল এভিডেন্স বা ইলেকট্রনিক এভিডেন্সের প্রশ্নটা উঠবে, তখন কিন্তু এভিডেন্সকে আনার জন্য সব রকম চেষ্টা করতে হবে, যেটা অনারেবল কোর্ট বলেছে। এবং এক্স্যাক্টলি এটা ঠিক যে আমি জানি না কি অবস্থার মধ্যে এখনো বলছি আছে, যে যদি ডেটা থেকে থাকে এবং কেউ যদি ওটাকে মাল্টিপল টাইম ফরম্যাট না করে থাকে এবং ডেটা যদি ওভাররাইট না হয়ে থাকে, তাহলে কিন্তু ডেটা পাওয়া যাবে এবং পাওয়া যাওয়া উচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বিভাস বাবু একটু আমাদের সঙ্গে থাকুন। সাম্যজিৎ আমাদের সঙ্গে রয়েছে, সাইবার বিশেষজ্ঞ। আসবো সাম্যজিৎ প্লিজ। বিক্রম বাবু আজকে আদালতে বেশ কিছুক্ষণ ছিলেন, কিন্তু যে জায়গাটায় প্রশ্ন উঠে আসছে, যে কারণে আমাদের এই অনুষ্ঠান জনগণমন, অর্থাৎ জনগণের কথা, প্রশ্ন উঠছে যে কেন এতদিন ধরে তদন্ত চলছেন, কি বলছেন মানুষরা, সাধারণ মানুষের বক্তব্য ঠিক কি, পরপর শোনাবো।
সিবিআই সারা জীবন ধরে তদন্ত করেই যাচ্ছে, তার কোনো রেজাল্ট আউটকাম কিছু হয়নি, এই দুর্নীতি বেড়েই যাচ্ছে। তাই বিচারপতিদের ভূমিকা অনুযায়ী তারা তাদের মতন করে ঠিকই কাজ করছেন। শাসক দলের ক্ষমতা তো এখন ওপরে, তারা তো সব কিছুই কিনতে পারে। এখন তারা যা বলছে তাই তো হচ্ছে, আমাদের জনতার কথা কোথায় অত শোনা হচ্ছে? উনি যে ক্ষোভটা প্রকাশ করেছেন সেটা সত্যি যথাযথ। সিবিআই যদি মনে করতো অন্তত 7 দিন বা 1 মাসের মধ্যে এই তদন্তের অনেক বড় বড় মাথাকে অ্যারেস্ট করতে পারত। উচ্চ আদালতের ভূমিকার ওপরই সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, আমরাও অপেক্ষা করে আছি। উচ্চ আদালতকেই এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। উচ্চ আদালত যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে ঝাঁপিয়ে পড়ছেন সিবিআইয়ের ওপর, ততক্ষণ পর্যন্ত সিবিআই কাজ করবে বলে মনে হয় না। প্রাইভেট এজেন্সি, বিদেশি এজেন্সি, যার সহায়তা দরকার তার সহায়তা নিক। ঘুষ দিয়ে যারা সাদা কাটাই শিক্ষক হয়েছে, সাদা কাটাই মাস্টার হয়েছে, তাদের বিরুদ্ধে যে লড়াই, কোর্টের প্রতি তাদের ভরসাটা যেন বজায় থাকে। উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে সেই নির্দেশ যতক্ষণ না পাবে সিবিআই সেটা করারও সম্ভব নয়। তো নির্দেশ যেহেতু দিয়েছে, সিবিআই আমার মনে হয় আরও তথ্য প্রযুক্তি বা বিদেশি প্রযুক্তি ব্যবহার করে দ্রুততার সঙ্গে তদন্তটা কিন্তু কমপ্লিট করতে পারবে। জাস্টিস রাজশেখর মান্থা সঠিকই বলেছেন যে আজকের দিনে দাঁড়িয়ে তথ্য প্রযুক্তির এত উন্নতি হয়েছে, সেখানে এই ধরনের কথাবার্তা যে আমরা ওএমআর সিট খুঁজে পাচ্ছি না বা হচ্ছে তার হার্ড ডিস্ক থেকে বার করতে পারছি না, এগুলো চলে না এই কথাগুলো। সাধারণ মানুষেরও ঠিক একই জায়গাতে প্রশ্ন, এতদিন ধরে তদন্ত কেন? তাহলে উদ্ধারের রাস্তা কি? সাম্যজিৎ রয়েছে আমাদের সঙ্গে। সাম্যজিৎ, বিভাসবাবু বেশ কিছুটা আভাস ইতিমধ্যেই দিলেন, ঠিক সেই জায়গাতেই প্রশ্ন, উদ্ধার সম্ভব? এবার যেটা শোনা হলো যে হার্ড ডিস্কটা টুকরো টুকরো অবস্থায় রয়েছে, এটা একমাত্র ডেটা রিকভারির মেন মাথাই হচ্ছে আমার সেটা ডিজিটাল ফরেন্সিকে ফেলতে হবে। এবার যেটা উনি বললেন যে ডেটা ওভাররাইট করলে যে প্রবলেমটা হবে, ডেফিনেটলি। এছাড়াও এখন কিন্তু প্রচুর টুলস বেরিয়ে গেছে, দেখা গেল কোনো ডেটাই যায় না, একদম ঠিক কথা, কিন্তু ব্যাকএন্ডে যে হিস্ট্রি থাকে প্রচুর টুলস আছে, সেগুলো দিয়ে কিন্তু ফোর্স ডিলিট করা সম্ভব। এবং সেটা যদি ফোর্স ডিলিট হয়ে থাকে তাহলে কিন্তু কোনো ফরেন্সিকের যে হার্ড ড্রাইভ টুলস সেগুলো হয় না, ফার্স্ট। সেকেন্ড, আমাদের যে সার্ভার থাকে সেখানে যে হিউজ পরিমাণ ডেটা, সেগুলোর জন্য প্রাইমারি কিছু হার্ড ডিস্ক থাকে এবং তার ব্যাকএন্ডে সেই হার্ড ডিস্কের পিছনে সেগুলো যদি কখনো লস্ট হয় তার পিছনে কিন্তু ব্যাকআপ হার্ড ডিস্ক থাকে, সেইখানে কিছু লিঙ্ক আপ আছে কিনা। প্রাইমারি হার্ড ডিস্কের সমস্যা হলো ওই যদি পিছনে যে ব্যাকআপ হার্ড ডিস্ক আছে সেগুলো যদি ফাইন্ড আউট করা যায় তবে কিন্তু কিছু ডেটা পাওয়া গেলেও যেতে পারে। সেকেন্ড, থার্ড পয়েন্ট হচ্ছে এখন হার্ড ডিস্কের যে ফরেন্সিক যে টুলসগুলো আছে সেই টুলসটা রিকভারি করার জন্য প্রথমে হার্ড ড্রাইভটাকে পুরোপুরি স্ক্যান করতে হয় এবং তার ডেটা পুরো রিড করতে হয়, তার জন্য হিউজ টাইম লাগে। এবার যদি হার্ড ডিস্কে মানে যদি টুকরো টুকরো অবস্থা বলা হয়, সেখানে যদি চিপগুলো কোনোভাবে নষ্ট হয়, সেটা যদি টুলস পুরোটা রিড করতে না পারে তাহলে কোনোভাবেই কোনো ব্যাকআপ ডেটা পাওয়া সম্ভব নয়। মানে তুমি বলতে চাইছো ফিজিক্যালি যদি ডিস্ট্রয় করা হয়ে গিয়ে থাকে, যদি চিপ যদি কানেক্ট করতে না পারে, ফরেন্সিক টুলস যদি চিপগুলোকে কানেক্ট করতে, সাধারণ বিষয়, আমি যদি ফোনের চার্জ, আপনি ফোনের সাধারণ মানুষের হিসাবে বলছি, চার্জারের পিন যদি খারাপ হয়ে যায় আমার তো চার্জ হবে না ফোনে। এবার একটা ডিভাইস, ইলেকট্রিক ডিভাইস যাই হোক, তাকে তো আমার কানেক্ট করতে হবে টুলসের সাথে, তার ব্যাকএন্ডে রিকভারি করার জন্য ডিলিটেড ডেটাও রিকভারি করা সম্ভব হয়, কারণ প্রাইমারি সেকেন্ডারি মেমোরি থাকে। সেইখান থেকে যখন রিকভারি হবে, যদি টুলস পুরো হার্ড ডিস্কটাকে যদি রিডই না করতে পারে, পুরো স্ক্যানই যদি না করতে পারে, কারণ সেই চিপটা যদি খারাপ থাকে, নট পসিবল টু রিকভার। বিক্রমবাবু, যে প্রশ্নটা উঠে আসছে, আপনি আজকে আদালতে ছিলেন, কোথাও কি তাহলে এই যে এতটা দেরি, এই যে এত দীর্ঘসূত্রিতা, এই নিয়েই কি আদালতে প্রশ্ন তোলা হলো কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সম্পর্কে? ডেফিনেটলি, কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনেক স্লো তদন্ত করেছে। আপনারা যদি এসএসসি বা প্রাইমারি তদন্তগুলো দেখেন, বা ইডি বা সিবিআই যাই তদন্ত করছে না কেন, আপনারা দেখবেন যে কালীঘাটের কাকু অবধি পৌঁছলো, লিপস অ্যান্ড বাউন্স অবধি পৌঁছলো, তারপরে তদন্তটা কোথায় গেল সেটা আর কেউ জানতে পারলো না, তারপরে যেন কোথার থেকে জানি দাঁড়িয়ে স্লো হয়ে যাচ্ছে। আর আজকে হাইকোর্টের এই অর্ডারটা খুবই দরকার ছিল, কারণ সিবিআই নিজে কিন্তু এই জিনিসটা করতে পারতো। এইটা নয় যে ইনভেস্টিগেটিং এজেন্সির হাইকোর্টের অর্ডারের প্রয়োজন আছে কিছু করার জন্য, তারা নিজেরা করতে পারো। তারা সুমোটো করলো না বলেই আজকে হাইকোর্টকে এই অর্ডারটা দিতে হলো। তারা যদি সুমোটো করতো পুরো জিনিসটা, তাহলে হাইকোর্টকে ইন্টারভিন করে এই অর্ডারটা দিতে হতো না। আরেকটা বিষয় আছে যে এই যে ধরুন ডেটাটা তৈরি করে, ডিজিটালাইজ ডেটা যেটা টাইপ কপি তৈরি করেছে, একটা অরিজিনাল ডেটা তো স্ক্যান ডেফিনেটলি হয়েছিল, সেইটা কোথায় আছে, সেটা স্ক্যান হয়েছে, সেটার থেকে ওটা প্রসেসিং হয়েছে, সেইটাকে খুঁজে বার করতে বলেছে সোর্সটা, যে সোর্সটাকে। কারণ এই যে ডিজিটালাইজেশনের প্রক্রিয়াটা এটা করে হলো এস বাসুরায় অ্যান্ড কোম্পানি। এই কোম্পানিটার যে অ্যাপয়েন্টমেন্টটাও হয়েছে সেটাও বোধহয় সঠিক নয়, এবং এই কোম্পানিটার এখন যারা মালিক আছে তারা এখন জেলে আছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে।
এই কোম্পানিটার মধ্যেই সমস্ত ডেটা এবং সবকিছু এরা অপারেট করেছে সোফার অ্যাজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ কনসার্ন। তার মানে হচ্ছে কপি করা এবং তারই বা সোর্স কোথায়, এই প্রশ্নটাও একই সঙ্গে উঠছে। বিক্রম দা একটু আমাদের সঙ্গে থাকুন। বিমল দা ঠিক এই জায়গাতেই কেন দীর্ঘসূত্রিতা, কেন পুরো বিষয় সামনে আসবে না, কেন দেরি? আমি একটা কথা বলি, সেটা আমি এখানে সিবিআই এর হয়ে ওকালতি করতে আসিনি। সুতরাং সিবিআই এখানে কাজ করছে মাননীয় আদালতের নির্দেশে, মাননীয় আদালত মনিটরিং করছেন। সুতরাং সিবিআইকে উত্তর দিতে হবে, প্রয়োজনে মাননীয় আদালতের অধিকার আছে ভৎসনা করার, তার বিরুদ্ধে সমালোচনা করা। এখানে আমার কিচ্ছু বলার নেই, বরং আমরা বহু ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আমাদের মাননীয় বিরোধী দলনেতাও একাধিকবার কেন্দ্রে বলেছেন যে সিবিআইকে আরো একটু দ্রুত কাজ করতে হবে। সুতরাং সিবিআইকে রক্ষা করার জন্য আমি এখানে আসি করছেন না বলেই তো এই মুহূর্তে বারবার করে প্রশ্ন উঠছে। বারবার আমার দিকে আঙুল তুলে লাভ নেই। আমি সিবিআই এর ডিরেক্টরও নই, ডিরেক্টরের ক্লার্কও নই। আমি শুধু একটা কথা বলি, সিবিআই এর যদি আমি নিজেকে সিবিআই এর জায়গায় বসাই তাহলে সমস্যাটা কি দেখা দেবে? প্রথম কথা হচ্ছে এই রাজ্য সরকার, এই তৃণমূল সরকার এসে প্রথম হচ্ছে সিবিআই এখানে স্বাভাবিকভাবে তদন্ত করার জন্য যে একটা অর্ডার ছিল অর্ডারটাকে উইথড্র করে নিয়েছিল। তখন থেকে এরা বুঝতে পেরেছিল যে চুরি ধরা পড়তে চলেছে। এই সরকার কিন্তু উইথড্র করে নিয়েছিল যে সিবিআই তদন্ত করতে পারবে না, মানে পারমিশনই দেওয়া বন্ধ হলো। কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। 1, 2, এখানে ডকুমেন্টগুলো নষ্ট করা হয়েছে কেন? ডকুমেন্টগুলো নষ্ট করা হয়েছে কিছু লোককে বাঁচাতে। তো চুরি হয়েছে সার্বিক চুরি, মানে চুরির কত রকম বৈশিষ্ট্য হতে পারে তুমি যদি আমাকে টাইম দাও, গোটা টাইমটা আমি বলে যাবো যে এত রকম চুরি হয়েছে। এটা সম্ভব না, সকলে চুরি করে, মানে একদম গোটাটাই চুরি করেছে। থার্ড হচ্ছে যে বড় সড়ো কাউকে বাঁচানোর জন্য এবং নষ্ট। একজন সাইবার বিশেষজ্ঞ বললেন, ধরো দেখে এই কাগজে আমি কিছু, অনেকে বলছিল লিখছিলাম, আমি 3-4টে টুকরো করলে তুমি জুড়ে পড়তে পারো। এটাকে যদি গুঁড়ো গুঁড়ো করি তাহলে এটাকে জড়ো করে পড়াটা খুব মুশকিল। আসলে এন্টায়ার সিস্টেমটা একদল ক্রিমিনাল লোক তারা পরিচালনা করেছে। তাদের মাথায় বসে আছে ক্ষমতার হাত নিয়ে, কিছু রাজনৈতিক ক্ষমতা নিয়ে, তারাও কিছু ক্রিমিনাল। ফলে এন্টায়ার সিস্টেমটা একটা ক্রিমিনালাইজ সিস্টেমে পরিণত হয়েছে। সিবিআইকে এখানে বারে বারে বাধা দেওয়া হয়েছে। সিবিআই এর প্রতিটি কাজের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অব্দি দৌড়ে তোমার আমার পকেটের টাকা ধ্বংস করা হয়েছে। এবং অনেকটা এইরকম, আমি চুরি করেছি বেশ করেছি, তুই ধরলে ধর না, অনেকটা এইরকম চলছে আর কি। ফলে এখানে এইরকম একটা ভয়ঙ্কর পরিবেশে সিবিআইকে কাজ করতে হচ্ছে। কিন্তু তারপরেও আমি বলবো সিবিআই এর আরো বেশি দ্রুত কাজ করা উচিত। কাজ না করলে কোর্টের উচিত এইরকম ইনস্ট্রাকশন দেওয়া। কারণ আমরা জানতে চাই ওই কালীঘাটের কাকু অব্দি পৌঁছলে বাবাটাকে, আরে বাবাকে তো খুঁজে বার করতে হবে, খালি কাকুতে থেমে গেলে হবে? রিজু, কেন দীর্ঘসূত্রিতা? যখন বিজেপির মুখপাত্র কথাগুলো বলছিলেন আমি না কিছুক্ষণ কনফিউজ হয়ে গেছিলাম যে উনি বাংলার টেট কেলেঙ্কারি নিয়ে কথা বলছেন না সিবিআই এর নিট তদন্ত নিয়ে কথা বলছেন। ওখানেও তো ধেড়ে ইঁদুর ধরতে হবে, ওখানেও তো ধর্মেন্দ্র প্রধানের খাটের নিচে কি আছে সেটাও তদন্ত করতে হবে। আসল কথা হচ্ছে কি, এই যে বড় বড় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এইগুলোকে বিজেপি তাদের পোষ্যে পরিণত করেছে। 2014 পর থেকে বিরোধী দলগুলোকে দেখি এই তৃণমূল ছু, এই কংগ্রেস ছু, এই সিপিএম ছু, এইভাবে প্রতিহিংসা রাজনীতি করার জন্য ব্যবহার করা হয়েছে। এদের বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা এতটা তলানিতে গিয়ে ঠেকেছে যে মহামান্য আদালতকে বারংবার তাদেরকে ভৎসনা করতে হচ্ছে যে তোমরা কাজ করছো না, তোমরা কাজ করতে পারছো না, তোমরা অপদার্থ। কিন্তু আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে আজ অব্দি রোজ মিডিয়াতে খাপ পঞ্চায়েত বসেছে এই কেলেঙ্কারিকে নিয়ে। আমাদের নেতারা অ্যারেস্ট হয়েছে, যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল দল তাদের বহিষ্কার করেছে, প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা তদন্তের বিরুদ্ধে নয়, কিন্তু সেই তদন্ত ওই সারদা নারদার মতো 11-12 বছর 15 বছর বাদে যদি এই চলতে থাকে, তাহলে আজকের দিনে যেমন কোর্ট, মহামান্য আদালত যেমন সিবিআই ইডির ওপর থেকে আস্থা হারাচ্ছে, আগামী দিনে তো বাংলার জনগণ, এটা জনগণ মনস্য, বাংলার জনগণ তো কোর্টের উপর আস্থা হারাবে। যে কোর্ট মনিটর তদন্তের যদি এই অবস্থায়, তাহলে আমরা হাইকোর্টে যাব কেন? এটা তো কোর্টের এক্সিস্টেন্সের জায়গায় চলে আসছে। কিন্তু এখানে আবারও বলছি, ফান্ডামেন্টাল ব্যাপারটা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যদি কেন্দ্রীয় শাসক দল রাজনীতিকরণ করে দেয় তাহলে তারা কাজ করতে পারবে না। তাদেরকে যদি শুধু প্রতিহিংসার কাজে ব্যবহার করা হয় তাহলে তারা কাজ করতে পারবে না। আজকে সেই জন্য এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এত বড় বড় কথা বলা হয়েছিল, এত খাপ পঞ্চায়েত বসানো হয়েছে, লাস্ট অব্দি নির্যাসটা কি? শূন্য। তো
শূন্য। আজকে যে ছেলেগুলো মেরিট বেসিসে চাকরি পেয়েছে তারাও জানে না তাদের কি হবে, যারা টাকা দিয়ে সাদা খাতায় চাকরি পেয়েছে তারাও জানে না তাদের ভবিষ্যৎ কি। তাহলে কোটি বা কি করলো, ইডি আর সিবিআই বা কি করলো? আর এখানে অবশ্যই আমি প্রশ্ন করব যে কেন্দ্রীয় সরকার যে নিটের বিরুদ্ধে, নিট কেলেঙ্কারির জন্য যে জন্য পরীক্ষা বাতিল হয়েছে, 24 লক্ষ বাচ্চার ভবিষ্যৎ অন্ধকারে পড়ে গেছে, সেই নিট তদন্তেও সিবিআই কি প্রোগ্রেস করেছে সেটাও জানাতে হবে। প্লিজ আমি সৈকত একটুখানি আমরা শুনে নেবো এই পুরো বিষয় নিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। ভারতবর্ষের কোন আইনে বিদেশি সংস্থাকে দেয়া যায় ইনভেস্টিগেশন করতে, এটা আমার জানা নেই ভাই। আমি ভারতবর্ষের আইন জানি, 43 বছর প্র্যাকটিস করেছি এবং সাকসেসফুল প্র্যাকটিস করেছি। আর কিছু আনসাকসেসফুল প্র্যাকটিস করে তো হাইকোর্টের জজ হয়েছে, তারা যা ইচ্ছা তাই বলতে পারে। এত বড় পণ্ডিত জজ কলকাতা হাইকোর্টে রয়েছে না, খুব মুশকিল হয়ে গেছে। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সামলাতে পারছে না তাদের। সৈকত, তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠছে। না, দুটো বিষয় আজকের রায়ে সামনে এসছে। এক হচ্ছে ইডি সিবিআই এর ওপর মাননীয় বিচারপতি, বিচার ব্যবস্থা, সর্বোচ্চ যার দিকে তাকিয়ে গোটা রাজ্যের মানুষ তারা যেমন আস্থা হারাচ্ছেন, তেমনি বিচারপতির এই রায়ে এটা প্রমাণিত যে বিচারপতিরা তারা ভারতবর্ষের যে তথাকথিত তদন্তকারী সংস্থা মানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপর থেকে ভরসা হারানো মানে কেন্দ্রীয় প্রশাসনিক দপ্তর, স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে যে ইডি সিবিআই, তাদের ক্ষেত্রেও একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে। দেখুন, দিদি দিয়েছে টেট, দাদা দিয়েছে নেট। স্বাভাবিকভাবে নেট, নিট, টেট এই তিন যদি আপনি সামনে আনেন, নেট যে চুরি করেছে সে কেন টেটের চোরদের ধরতে যাবে, টেট যে চুরি করেছে সে কেন নেটের চোরদের জন্য রাস্তায় নামবে? তার জন্যই আজকে গোটা নেট টেটের এই জটিলতা তৈরি হয়েছে। দেখুন, আজকে বিমলদার কথা শুনে আমার মনে হচ্ছিল যে ভারতীয় জনতা পার্টি এই সিবিআইডি তদন্তের যে স্লথ প্রসেস তার জন্য ব্যাপক অসন্তুষ্ট, একদম হওয়াই উচিত। বাংলার মানুষ সেই আবেগই বিজেপির কাছ থেকে চায়। কিন্তু আমার একটা প্রশ্ন, বিরোধী রাজনীতি করেন তো, আমরা বামপন্থীরা শূন্য হওয়ার পরেও সিবিআই অফিস অভিযান করতে পারি, বিমল দ্বারা কেন একবার সিবিআই অফিসে? আমরা প্রশ্নের উত্তর নেবার চেষ্টা করবো। একটু আরেকবার বিক্রম বাবুর কাছে যাব। বিক্রম বাবু, বাংলার মানুষ তো জানতে চাইছেন তদন্তের অগ্রগতি, উত্তর কি পাওয়া যাবে আদৌ? এই স্লথ গতি নিয়েই তো প্রশ্ন উঠছে বিক্রম বাবু। দেখুন, আমরা আদালতে লড়াই করছি যাতে করে তদন্তটা ঠিক সঠিকভাবে হয় এবং পশ্চিমবাংলার বড় বড় মাথাগুলো ধরা পড়ে যারা এই দুর্নীতির সাথে যুক্ত। আমাদের লড়াইটা কতদিন চলবে আমরা জানি না, কিন্তু আমরা লড়াইটা চালিয়ে যাব। একটা একটা করে তো কোর্টের অর্ডার আসছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উনি একজন সিনিয়র অ্যাডভোকেট, সম্মান রেখেই আমি ওনাকে একটা কথা বলতে চাই। উনি যে কথাটা বলেছেন এটা সঠিক নয়। বাইরের কোনো এজেন্সিকে ইনভেস্টিগেশন করতে কোর্ট দেয়নি। কোর্ট বলেছে যে সিবিআইকে বলেছে যত ভালো ভালো সংস্থা আছে ইনফরমেশন টেকনোলজি, তাদের সাহায্য নিয়ে এই ডেটাটাকে রিভাইভ করা যায় কিনা সেইটা দেখো। এক্সপার্ট ওপিনিয়ন যে কেউ নিতে পারে, এটা একদম আইনে বলা আছে। সে এক্সপার্ট ওপিনিয়ন যদি মেডিকেলের হয় তাহলে ডাক্তারের নেবে, যদি সফটওয়্যার বা কোনো কিছু হয় তাদের যারা ইঞ্জিনিয়ার, তাদের যারা সংস্থা তাদের কাছে নেবে, সেটা যে কারোরই এক্সপার্ট নিতে পারে। এক্সপার্ট ওপিনিয়নটা সেটা নেওয়ার জন্য কোর্ট বলেছে, কোনো তদন্ত করতে বলেনি, তদন্ত সিবিআই করবে। সব রকমের যাতে সাহায্য করা যায় এবং তদন্তের অগ্রগতি হয়। বিভাস বাবু, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, তাহলে সাইবার আইনে ইলেকট্রনিক্স ডিভাইসের জায়গাটা এই ঘটনা থেকে আরো বেশি পরিমাণে কি পাকাপোক্ত হলো যাতে সাইবার আইন লাগু করা যায়? তাহলে দেখো, একটা কথা বলি, আমার মনে হয় সেটা হচ্ছে যে প্রথম আমার একটা সাধারণ মানুষ হিসেবে কোশ্চেন আছে যে আজকে সিবিআই এর মতো এজেন্সি এই অবস্থায় এই ধরনের অর্ডার যখন অনারেবল কোর্টকে করতে বাধ্য হয়, তখন আমাদের যেটা অবাক লাগে সেটা হচ্ছে সিবিআই এর মতো এজেন্সির আজকে কি হাল। তাহলে সিবিআই এর মতো এজেন্সির উপর মানুষ কতটা নির্ভর করবে? আমরা যদি তুমি দেখো যে এই যে এজেন্সিগুলো আছে এগুলো হাইটেক হাই এন্ড ইনভেস্টিগেশনের জন্য। আজকে কেন, আজ থেকে ধরো 12-13 বছর আগে পশ্চিমবঙ্গ সরকার সারা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক এভিডেন্সের জন্য আমাকে স্পেশাল পিপি হিসেবে অ্যাপয়েন্ট করে। এতগুলো মামলা, এত কম ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমরা করছি, তাতে রেজাল্ট গভর্নমেন্ট পাচ্ছে, অনেক ইম্পর্টেন্ট মামলায় কনভিকশনও হচ্ছে। মার্ডার, রেপ যা বলবে আজকে সমস্ত ইকোনমিক অফেন্স সবেতে ইলেকট্রনিক। হ্যাঁ না উত্তর দিন, তাহলে কি প্রত্যাশা রাখেন যে সলিউশন আসা সম্ভব অতি দ্রুত? হ্যাঁ নয়, আমি আপনাকে একটা কথা বলি যে অনারেবল কোর্ট যেটা বলেছে সেটা অনুযায়ী দরকার হলে বাইরের এজেন্সি হেল্প নেওয়া যেতেই পারে। এক্স্যাক্টলি। সাম্যজিৎ প্লিজ, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। সাম্যজিৎ, কোনো কি টাইম ব্যান্ড থাকে এই পুরো বিষয়ে ডিভাইস থেকে উদ্ধার করার জন্য, নাকি সফটওয়্যার ইউজ করে এটা উদ্ধার করা সম্ভব? কারণ এটাই তো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখানে কোনো টাইম ব্যান্ড থাকে না, এটা হচ্ছে আমি ডিভাইসগুলো কি করে মেনটেনেন্স করছি সেটাই হচ্ছে মেন বিষয়।
একটা সার্ভারে সেখানে রাখার জন্য একটা পার্টিকুলার টেম্পারেচার দরকার হয়, আদৌ সেই টেম্পারেচার আছে কি না, এবং এইগুলোর মধ্যে যে ম্যানিপুলেট হচ্ছে তার জন্য কিছু এনক্রিপশন দরকার, সেই এনক্রিপশনগুলো ঠিকঠাকভাবে আছে কি না, এইগুলোই মেন ব্যাপার। এর জন্য কোনো টাইম ব্যাড না, ডেটা সবসময় অ্যাভেলেবেল থেকে কোনো ডেটা কোনোভাবে হারিয়ে যাওয়া সম্ভব না যদি সেই ডিভাইসটা নষ্ট না হয়। ডিভাইস নষ্ট হলেও তার ব্যাকআপ প্ল্যান থেকে সেটাও যদি নষ্ট হয়ে যায়, সব কিছুই তো টেকনোলজির একটা লিমিটেশন রয়েছে, সেই লিমিটেশনে যদি সেটা সেইভাবে কানেক্ট করতে না পারে বা সেইভাবে রাখতে না পারে বা ডেটাগুলো যদি সেইভাবে স্টোর না হয়, এক্ষেত্রে কি ডেটা উদ্ধার সম্ভব? দেখুন, ডিপেন্ড করছে পুরোটাই। নিশ্চয়ই যদি সেই হার্ড ড্রাইভটা রিড করতে পারে ডেফিনেটলি সম্ভব, যদি রিড করতে না পারে ফরেন্সিক যে কোনো টুলস দিয়ে কিছুভাবে সম্ভব না। প্রচুর এক্সপেন্সিভ টুল আছে যেগুলো বিভিন্ন এজেন্সি ইউজ করে, এবং প্রচুর ছোট ছোট ক্ষেত্রেও বিভিন্ন এজেন্সি সেগুলো ছোট ছোট কেসের ক্ষেত্রে সেগুলো ইউজ করছে, এগুলো সেখানে রেজাল্ট পাচ্ছে। সুতরাং অপেক্ষা করতে হবে তদন্তের গতি প্রকৃতি কোথায় গিয়ে দাঁড়ায় সেই পুরো পরিস্থিতির দিকে, এবং তারই সঙ্গে কিন্তু বারবার করে যে বিষয়টা উঠে আসছে কেন দীর্ঘসূত্রিতা, তার উত্তর খোঁজার আমরা চেষ্টা করব একটা বিরতির পর জনগণমনতে। এবং তারই সঙ্গে এবার যেদিকে আমরা নজর রাখবো, ইতিমধ্যেই বিধানসভায় শপথ নিয়েছেন জয়ী 2 প্রার্থী, এবং এই নিয়েও কি জট কাটছে আদৌ জানবো একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায় জনগণমনতে। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণমনতে। আর এবারে আমরা যেদিকে নজর রাখবো, প্রায় 1 মাস ধরে আমরা দেখেছি টানাপোড়েন, এবং তারপর বিধানসভায় ইতিমধ্যেই শপথ নিয়েছেন 2 জয়ী প্রার্থী, কিন্তু এ নিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে নালিশ জানিয়েছেন রাজ্যপাল। ঠিক কি প্রতিবেদন দেখাবো। এ যেন শেষ হয়েও হইল না শেষ। রাজ্যপাল সংঘাতের কারণে বিধানসভা উপনির্বাচনে জেতার পর 1 মাস ধরে ঝুলেছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকারের শপথ গ্রহণ। অনেক টালবাহানার পর শুক্রবার 2 জয়ী প্রার্থী বিধায়ক হিসেবে শপথ নিলেন ঠিকই, কিন্তু জট থেকেই গেল। বরানগর ও ভগবানগোলা উপনির্বাচনে জয়ী 2 তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজ্যপাল টানাপোড়েন চলছিল। সংবিধানের 188 নম্বর ধারা মেনে বৃহস্পতিবার রাতে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি যে শপথ বাক্য পাঠ করাবেন না, রাতেই তা জি 24 ঘন্টাকে জানিয়ে দেন ডেপুটি স্পিকার। যেখানে স্পিকার মহোদয় উপস্থিত আছেন, বিধানসভায় আছেন, কলকাতাতে আছেন, সেখানে এমন কোনো কারণ ঘটেনি যে আমাকে সেই শপথ বাক্য পাঠ করাতে হবে। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনের আগে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকেই সায়ন্তিকাদের শপথ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়। ডেপুটি স্পিকার রাজি না হয় শেষ পর্যন্ত 2 জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করান স্পিকারই। বিধানসভার কার্যপ্রণালীর 2য় অধ্যায়ের 5 নম্বর ধারা মেনে রায়াত ও সায়ন্তিকাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বাই ইলেকশনের যে লড়াই, সেই লড়াইটা বেশি কঠিন ছিল না শপথ বাক্য পাঠের জন্য যে লড়াইটা, সেটা বেশি কঠিন? শপথ বাক্য পাঠ করানোর জন্য লড়াইটা কঠিন ছিল, কারণ ওইটা মানে মনে হচ্ছে যে জিতেও যেন জিতিনি। যে লড়াইটা আমরা শিখে এসেছি সত্য প্রতিষ্ঠার জন্য, যেটার উপরে আমাদের দল স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে, যে অসত্যের বিরুদ্ধে কিন্তু আমাদের যে লড়াইটা বা মিথ্যার বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু আমরা লড়ে এসেছি। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই এক্স স্যান্ডেলে ভেসে ওঠে রাজভবনের বিবৃতি। বোসের বক্তব্য, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সংবিধান অমান্য করে তৃণমূলের 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছেন। এ বিষয়ে স্পিকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি রিপোর্টও পাঠিয়েছেন রাজ্যপাল। যদিও বোসের নালিশে গুরুত্ব দিতে নারাজ স্পিকার। রাষ্ট্রপতিজিকে এর আগে জানিয়ে দিয়েছি আমি খুশি হতাম যেটা আপনি যদি আগেই করতেন। তবে রাষ্ট্রপতিজির কাছে আমরা এর আগে জানিয়ে দিয়েছি, রাজ্যপাল ওখানে পাঠিয়েছেন, খুব আনন্দের কথা। তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর দেব না। তার কোনো ক্ষমতা নেই একজন স্পিকারকে অপসারণ করার। শপথ নিয়ে তরজা অব্যাহত রাজ্য রাজনীতিতেও। বিলম্ব ঘটানো, অন্যায় জেদ, নির্বাচিত বিধায়কদের অধিকারে হস্তক্ষেপ করা, নির্বাচিত বিধায়কদের অধিকার প্রতিষ্ঠিত না হতে দেওয়ার চেষ্টা করা, তার থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি জানি না এদের রাজভবনে গিয়ে শপথ নিলে কি এমন মহাভারতটা অশুদ্ধ হবে
জেতার পর তো ওই তো এলাকায় শপথ নেওয়ার পরে তো এলাকায় গিয়ে তোলাই তো তুলবেন, তোলার জন্য রাজভবন থেকে শপথ নিলাম নাকি স্পিকারের কাছ থেকে শপথ নিলাম সেটা নিয়ে অত বাছবিচার করার কি আছে। এদিন বিধানসভার বিশেষ অধিবেশনে বিজেপির কোনো বিধায়ক ছিলেন না। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অধিবেশনে থাকলেও সায়ন্তিকাদের শপথের সময়টুকু তিনিও উপস্থিত ছিলেন না। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সীর রিপোর্ট, জি24 ঘন্টা। আর জনগণের মনেতে এবারে ঠিক এই প্রসঙ্গ নিয়ে আলোচনায় আসবো, অর্থাৎ সত্যি শপথ নেওয়া হলো কিন্তু জট কি কেটে গেল? ইতিমধ্যেই তো রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল। অবশ্যই এই প্রসঙ্গ নিয়ে আলোচনায় আসবো, বিমলদার কাছে প্রথম প্রশ্ন নিয়ে আসবো এবং আমাদের সঙ্গে নতুন অতিথি যোগদান করেছেন আলোচনায় রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাচ্ছি। বিমলদা, এই পরিস্থিতি কি প্রত্যাশিত ছিল? 1 মাস লেগে গেল শপথ দিতে। না, প্রত্যাশিত ছিল কি ছিল না সেটা অন্য ব্যাপার। আমি নিজেও কনস্টিটিউশন একটু পড়াই, অল্প জানি, খুব বেশি হতে জানি না। আমি সংবিধানে 188 নম্বর ধারাটা একটু খালি পড়ে শোনাচ্ছি। এভরি মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর দ্য লেজিসলেটিভ কাউন্সিল অফ এ স্টেট শ্যাল বিফোর টেকিং হিজ সিট make and subscribe before the governor or some person appointed in that behalf by him an oath or affirmation according to the form set out for the purpose in the 3rd schedule. এটা পরিষ্কার কথা, গভর্নর কাউকে যদি দায়িত্ব দেন তার কাছে শপথ গ্রহণ করতে হবে অথবা এই 3rd শিডিউলটা দেখতে হবে। এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের বিধানসভা চালানোর কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো তৈরি হয় সংবিধান মেনে। সেই নিয়মগুলো অনুযায়ী স্পিকার এখানে শপথ বাক্য পাঠ করিয়ে দিয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে নিয়ম বড় না সংবিধান বড়? আমি যতটুকু বুঝি সংবিধানের ধারাগুলোই বড়। তা সেখানে যদি রাজ্যপাল ডেকেছিলেন শপথ নিতে যেতে, কোনো মহাভারত অশুদ্ধ হতো না রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করতে। এখানে অযথা যে একটা অদ্ভুত জেদের খেলা পশ্চিমবঙ্গে চলে, ইগোর খেলা চলে, যে একজনের বা কিছু লোকের ইগো স্যাটিসফাইড না হলে তারা যা খুশি তাই করতে পারেন। এটা হচ্ছে পলিটিক্যাল ইগোইজম, এছাড়া আর কিচ্ছু নয়। এবং সেটা ক্রমশ সঞ্চারিত হচ্ছে কিছু মানুষের মধ্যে। এখানে বলা হলো যে রাজভবনে নাকি লোকে যেতে ভয় পাচ্ছে। রাজভবনে বাঘ ভালুক কিচ্ছু নেই, সেখানে কয়েকশো পুলিশ রয়েছে, সেখানে সিকিউরিটি রয়েছে, সিসিটিভি রয়েছে। দরকার হলে মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে নিজে গিয়ে শপথ বাক্য পাঠ করিয়ে নিয়ে আসতে পারতেন, তাহলে এত কিছুর দরকার ছিল না। যা হলো সেটা হচ্ছে ওই যে বললাম ইগোসেন্ট্রিক পলিটিক্স হলে এটাই হয়। এবং আলটিমেটলি কি হবে, কনস্টিটিউশন কোথায় বিঘ্নিত হয়েছে কিনা, রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল চিঠি লিখেছেন, সেটা উত্তরটা রাষ্ট্রপতি দিতে পারবেন, আদালত দিতে পারবে। কিন্তু আমি মনে করি সংবিধানের 188 নম্বর ধারা যদি ফলো করা হয় তাহলে কিন্তু রাজ্যপালের বা তাঁর দ্বারা দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তির কাছে শপথ গ্রহণ করলেই এটা হয়তো সাংবিধানিকভাবে ঠিক হতো। আইনের ব্যাপারটা সেটা আদালত বলতে। রিজু, ইগোর কথা বলছেন বিমলদা। আমি প্রথমে বলি যে উনি যে আর্টিকেল 188-এর কথা বলেছেন বিমলবাবু একদম ঠিক কথা বলেছেন। গভর্নর কাকে অ্যাপয়েন্ট করেছিল? ডেপুটি স্পিকারকে। আজকে আমি বিধানসভায় স্পিকার গ্যালারিতে ছিলাম। ডেপুটি স্পিকার যখন উঠে, ওনাকে বলা হয় শপথ গ্রহণ করানোর জন্য, ডেপুটি স্পিকার উঠে বলেন যে যখন স্বয়ং স্পিকার অ্যাসেম্বলিতে প্রেজেন্ট আছেন আমার দৃষ্টতা নেই, আমি অনুরোধ করব স্পিকারকে শপথ গ্রহণ করানোর জন্য। এবং স্পিকার আজকে বিশেষ অধিবেশন ডেকে তাদের শপথ গ্রহণ করিয়েছে। আর বিধানসভার মধ্যে স্পিকারের ওপরে রাজ্যপালও নয়। তো এখানে কোনোভাবে সংবিধানকে অবমাননা করা হয়নি, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যে মানুষটা যার বিরুদ্ধে 1977 সাল থেকে 2024 অব্দি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শ্লীলতাহানির অভিযোগ আছে, আর যিনি নিজের পিঠ বাঁচাচ্ছেন সংবিধানের 361 নম্বর আর্টিকেলকে সামনে রেখে, তার মুখ থেকে সংবিধানের বড় বড় কথা শোনার তো দরকার নেই। আজকে যে রাজ্যপালের রাজভবনে একজন কন্ট্রাকচুয়াল পূর্ব মেদিনীপুরের বাচ্চা মেয়ে শ্লীলতাহানির অভিযোগ করেছে, 164তে জবানবন্দি দিয়েছে, সেখানে আমাদের বিধায়ক একজন মহিলা, একজন অভিনেত্রী, তিনি বলছেন আমি ভয় পাচ্ছি যেতে। তো রাজ্যপাল যদি আজকে বিধানসভা আসতেন, কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? কোন মহাভারত অশুদ্ধ? তার ইগো, তিনি চান যে মহিলারা তার কাছে গিয়ে শপথ দেবেন, কিন্তু মহিলারা তো ভয় পাচ্ছেন যেতে। তার যা কাণ্ড কারখানা, সেখানে যাবেন কি করে?
তিনি কেন এই ভারতবর্ষে ইতিহাসে আছে এনডি তিওয়ারি 2007 সাল অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল পদ ছেড়ে দিয়েছিলেন, শিলতানির অভিযোগ হয়েছিল। 2017 সাল ভি ষাণমুগান্থন রাজ্যপাল মেঘালয়, শিলতানির অভিযোগ, পদ ছেড়ে দিয়েছিল। এ তো পদ ছাড়া দূরের কথা, এ সংবিধানকে সামনে রেখে নিজের পিঠ বাঁচাচ্ছে। আপনারা বলুন তো, একজন রাজ্যপাল যদি রাজ্যের সাংবিধানিক প্রধান হয়, তার কাছে অধিকার থাকে মহিলার সম্মান নিয়ে খেলার? আর তার বিরুদ্ধে তো একটা অভিযোগ নয়, 1977 সাল জলপাইগুড়ি এসবিআই থেকে আরম্ভ করে বঙ্গভবন থেকে তাজ প্যালেস থেকে এখন কলকাতার রাজভবন, কতদিন? আর আমার সবচেয়ে বড় প্রশ্ন বিজেপির কাছে, যে আমরা তো নয় ইলেক্টেড, রাজ্যপাল তো সিলেক্টেড, বিজেপি কেন ওনাকে টলারেট করছেন যার বিরুদ্ধে এই অভিযোগ আছে? বিজেপির কি ওই যারা শিলতানি করে বীজভূষণ থেকে প্রজ্বল রামান্না, তাদের কি খুব পছন্দ? বিজেপির তো উচিত যে আপনার বিরুদ্ধে এতগুলো অভিযোগ আছে, আপনি পদত্যাগ করুন, ইনভেস্টিগেশনের পরে দেখা যাবে। বিজেপি কেন সহ্য করছে? আর এই রকম মানুষ, তার কাছে মহিলারা যেতে ভয় পায়। আর দ্বিতীয় কথা, আজকে যেটা হয়েছে বিশেষ অধিবেশনে, যেটা বাংলার লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বাংলার বিধানসভায় হয়েছে স্পিকারের উপস্থিতিতে, সেটা নিয়ম মেনে হয়েছে। এর বিরুদ্ধে এটা কোনো রকম কোনো অসাংবিধানিক কাজ নয়। রাষ্ট্রপতি আমার মনে হয় যথাযথ জবাব দেবে এই রাজ্যপাল। বিমলদা আসবো, সৈকত আসবো। রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল ধর বাবু, যে প্রসঙ্গটা উঠছে বারবার করে, আইনের কথা, সংবিধানের কথা, এতটা দেরি হওয়ার পেছনে মূল কারণ কি বলে আপনার মনে হয়? না, দেখুন, যে এই কথাটা বলা অত্যন্ত প্রয়োজন, সেটা হচ্ছে যে আর্টিকেল 188, সেখানে কিন্তু কোথায় কোথায় শপথ দেওয়া হবে সেটা কিন্তু বলা নেই, কিন্তু রাজ্যপাল যে শপথ দেবেন বা তার মনোনীত কারুর কাছ থেকে শপথ নিতে হবে সেটা বলা আছে। রাজ্যপাল বলেছিলেন রাজভবনে আসতে। রাজভবন একটা সংবিধান স্বীকৃত জায়গা, সেটা কেউ বলতে পারে না সেটা আমি যাব না বা কিছু, যাই হোক। সুতরাং দীর্ঘ সূত্রতা যদি ঘটে থাকে, তার জন্য মানে দুপক্ষই কিন্তু দায়ী হয়ে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যপাল মনোনীত ব্যক্তি, সেটাও কিন্তু 188 দ্বারা বলে দিয়েছে। রাজ্যপাল মনোনীত ব্যক্তি হচ্ছে ডেপুটি স্পিকার, নট স্পিকার। এবং সংবিধান এটাও বলে দিচ্ছে যতক্ষণ না কেউ শপথ নিচ্ছে সে কিন্তু বিধানসভায় আসন গ্রহণ করতে পারে না, অধিবেশনে থাকার কোনো তার জায়গা নেই। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আজকের যে অধিবেশন ঘটেছে, সেখানে যদি যারা শপথ না নিয়েই ঢুকে গেছেন, সেখানে জায়গা থাকার কথা নয়। এখন দেখুন, এটা সংবিধান 188 ধারা লঙ্ঘিত হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু 188 ধারা লঙ্ঘিত হয়েছে বলেই যে তাদের সদস্যপদ খারিজ হয়ে যাবে বা অন্য কোনো সমস্যা দেখা দিবে, তা কিন্তু এই মুহূর্তে বলা যায় না। এটাও বলা আছে থার্ড শিডিউল অনুযায়ী শপথ নিতে হবে। তার থার্ড শিডিউলে মানে পরিষ্কার বলে দেওয়া আছে কি ল্যাঙ্গুয়েজে শপথ দিতে হবে। আপনারা দেখেন যে যদি আমাদের যখন লোকসভায় হচ্ছে, নানান লোকে নানান ভাষা জুড়ে দিচ্ছে, যেটা থার্ড শিডিউলে লেখা নেই। হ্যাঁ, কিন্তু ইচ্ছে করলে স্পিকার ইচ্ছে করলে তাদের অনেকেরই সরিয়ে দিতে পারতেন, সরাননি। এখন এখানে সুতরাং যেটা বোঝা যাচ্ছে, সংবিধানের কিছু কিছু জিনিস যদি থেকে সরে আসা হয়, তাহলে মার্জনা করার একটা জায়গা রয়ে গেছে। এটাই হচ্ছে আমার বক্তব্য। এই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি গেছে, যতক্ষণ না এটা কোর্টে কেউ নিয়ে যাচ্ছে, আমার মনে হয় না যে এটা নিয়ে আগামী দিনে হয়তো তেমন কোনো বড় কিছু কোনো সমস্যা সৃষ্টি হবে। ভুল সংশোধন করবো, সংবিধানের ধারা যে দেখেছে কোনো সন্দেহ নেই। রাজাগোপাল বাবু একটু আমাদের সঙ্গে থাকুন। রিজু একটা কথা আপনাকে বলতে চাই, সৈকত আসবো প্লিজ। আমি জাস্ট একটা 10 সেকেন্ড নেব। যেটা রাজাগোপাল বাবু বললেন যে শপথ গ্রহণ না নিয়ে অধিবেশনের মধ্যে কেউ ঢুকতে পারে না, একদম ঠিক বলেছেন। যে দুজন আমাদের নতুন বিধায়ক, তারা কেউ অধিবেশনের মধ্যে ছিলেন না। বিশেষ অধিবেশন হওয়ার পরে স্পিকার সাহেব যখন তাদের ডাকেন, তারপরে তারা গিয়ে শপথ গ্রহণ করে, ফাইলে সই করে, খাতায় সই করার পরে তারপর তারা তাদের জায়গা গ্রহণ করেন। তো আমি জাস্ট এই ক্ল্যারিফিকেশনটা আর কি বলে দিলাম। সৈকত, প্রথমত হচ্ছে আমাদের বামপন্থীদের রাজ্যপাল পদের থেকে কিছু রিজার্ভেশন রয়েছে, আমাদের রাজ্যপাল পদের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট বক্তব্য রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে দেখুন, ভারতীয় জনতা পার্টি বা বিজেপির প্রতিনিধির পক্ষে আজকের দিনটা একটু কষ্টকর। তাদের বন্ধুস্থানীয় লোকজন, রাজ্যপাল থেকে শুরু করে লন্ডনের নির্বাচন, সব জায়গায় তারা খুব ধাক্কা খাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রমাণিত যে রাজ্যপালের পদে যিনি বসে রয়েছেন তার গরিমা এবং ওই পদের যে গরিমা, দুটোই লঙ্ঘিত হয়েছে। গোটা রাজ্যের মানুষ এইরকম রাজ্যপালকে দেখতে অভ্যস্ত নয়। আমি নিশ্চিত স্থির বিশ্বাস রাখি ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা বারে বারে রাজ্যপালের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করতেন, তারাও রাজ্যপালের উপর অত্যন্ত নিরাশ। কিন্তু তৃণমূল যে রাজ্যপাল বিরোধিতার কথা বলছে, আমার প্রশ্ন দুটো। এক,
রাজ্যপালের ইমপিচমেন্ট একটা প্রক্রিয়া রয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। সেই ক্ষেত্রে কেন তৃণমূল কংগ্রেস তার উদ্যোগ গ্রহণ করছে না, এক। দ্বিতীয়ত হচ্ছে ভবিষ্যতের এবং বর্তমানের এবং অতীতে তিনটে যদি মিশ্রণ ঘটান, দার্জিলিংয়ে প্রাক্তন রাজ্যপালের উপরাষ্ট্রপতি হওয়ার ব্লুপ্রিন্ট তৈরি হওয়া, কিংবা বর্তমান রাজ্যপালের হাতে খড়ির অনুষ্ঠান, কিংবা রাজ্যপাল এবং নবান্নের এই যে বারে বারে বাইনারি তৈরি করবার চেষ্টা, এতে গোটা রাজ্যের এই যে শিশু মৃত্যু ঘটছে গত 7 দিন ধরে, খাপ পঞ্চায়েতের মতন ঘটনা, গত 7 দিন ধরে এই রাজ্যের মাটিতে লোয়ার লেভেলে প্রশাসনিক স্তরে ভকার উচ্ছেদকে কেন্দ্র করে যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে, সেক্ষেত্রে না রাজ্যপাল, রাজ্যের প্রশাসনিক প্রধান কিংবা বিধানসভার অভ্যন্তরে আলোচনা কোনোটাই ইস্যু ঘুরিয়ে দেওয়ার কথা সৈকত বলতে চাইছে কিনা অবশ্যই করে এই আলোচনা আমরা ফেরত আসবো। বিমলদা প্লিজ একটা ছোট্ট বিরতি নেব জনগণমনতে, এবং বিরতির পর আবার এই আলোচনায় ফেরত আসবো, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। 2 বিধায়কের শপথ, এই নিয়েই বারবার করে জটিলতার কথা উঠে আসছে, আর তারাই জি 24 ঘন্টাকে আজ কি বলেন শোনাবো। টোটাল এই সফরটা, 1 মাসের সফরটা, এটা কি জীবনের সব থেকে স্মরণীয় সফর? অবশ্যই, শেষ ভালো যার সব ভালো তার। এই আন্দোলনটা কিরকম দাঁড়ালো? যে লড়াইটা আমরা শিখে এসেছি সত্য প্রতিষ্ঠার জন্য, যেটার উপরে আমাদের দল স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে, যে অসত্যের বিরুদ্ধে কিন্তু আমাদের যে লড়াইটা বা মিথ্যার বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু আমরা লড়ে এসেছি, ঠিক আছে। বাই ইলেকশনের যে লড়াই, সেই লড়াইটা বেশি কঠিন ছিল না শপথ বাক্য পাঠের জন্য যে লড়াইটা, সেটা বেশি কঠিন? শপথে বাক্য পাঠ করানোর জন্য লড়াইটা কঠিন ছিল, কারণ ওইটা মানে মনে হচ্ছে যে জিতেও যেন জিতিনি। কোনো কাজের প্রয়োজনে যদি রাজভবনে যেতে হয়, বর্তমান রাজ্যপালের সঙ্গে কি সাক্ষাৎ করবেন? না, যে বিষয়গুলো নিয়ে আমরা শুনেছিলাম, তো সেটা শোনার পর নিজের মনে একটা আশঙ্কা হয়েছিল যে এরকম ঘটেছে আগে, এটা নিজের মনে একটা অদ্ভুত একটা লাগবেই আশঙ্কা। তো আমার মনে হয় যে ওনাকে, আমার যেটা মানে সেটা নিজের ব্যক্তিগত মতামত, আরও বেশি দায়িত্বশীল হওয়াটা উচিত। ওনাকে অবশ্যই কৃতজ্ঞতা যে উনি আরও শক্তভাবে লড়তে শেখালেন। জি 24 ঘন্টাকে শপথ নেওয়ার পর 2 বিধায়কের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, আর এই নিয়ে আমরা আলোচনা করছি এবং প্রত্যেকের কাছেই যাব, খুব সংক্ষেপে অবশ্যই করে যাব। রাজাগোপাল ধরবাবু, প্রথমে আপনার কাছে আসবো, এই পরিস্থিতি কি এড়ানো যেত না? হ্যাঁ, দেখুন, নিঃসন্দেহে এড়ানো যেত। রাজ্যপাল যখন ডেকেছিলেন রাজভবনে, তখন আমার মনে হয় যে তাদের যাওয়া উচিত ছিল, এবং এটা না জানিয়ে রাজ্যপাল, দেখুন, কেউ বললেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি না, কেউ বললেন যে রাজ্যপাল সিলেক্টেড, মানে সংবিধানে সব কিছু ইলেকশনের ব্যবস্থা কি, চিফ জাস্টিস বা সুপ্রিম কোর্টের হাইকোর্টের জাস্টিসরা ইলেকশন করে আসেন না। সংবিধানে বহু পোস্ট আছে, যে বহু সাংবিধানিক পোস্ট রয়েছে যেগুলো সিলেকশন করেই হয় বা নমিনেশন করে হয়। যাই হোক, সে বিতর্ক না দিয়েও যেটা বলা যায়, সংবিধানের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে রাজ্যপাল, তিনি ডেকেছেন, সেই না যাওয়াটা এক ধরনের, যারা সংবিধান মেনে কাজ করবে। আমাদের সময় সংক্ষিপ্ত, বিমল বাবু খুব সংক্ষেপে। আসলে যেটা হয়েছে, সংবিধান মানবো এই ভাবনা চিন্তা থেকে যদি আমি এগোই, তাহলে সব সমস্যার সমাধান হয়। আর আমি আমার ইগোকে জোর দেবো এবং তাতে পশ্চিমবাংলাকে একদম ভারতের অন্যান্য রাজ্য থেকে একটু আলাদা করব, ভালোভাবে করব না, উন্নতি দিয়ে করব না, আমার গাজোয়ারি দিয়ে করব, তাতে এই হবে আর কি হবে। সংবিধান যদি মানা হতো, রাজ্যপাল ডাকলে রাজ্যপালে ওখানেই যাওয়া উচিত। যে সমস্ত যুক্তিগুলো দেওয়া হয়েছে, এগুলো সোজা কথায় ছেদ যুক্তি, রাজ্যপাল ডাকতেই পারেন, যাওয়া উচিত ছিল। অপ্রাসঙ্গিক বিতর্ক, রাজ্যের অনেক ইস্যু রয়েছে, নির্বাচিত 2 বিধায়ক, তাদেরকে শপথ গ্রহণের ক্ষেত্রে জটিলতা তৈরি করা, রাজ্যপালের আপনার এই 1 ঘন্টার শ্রোতে নবান্ন এবং রাজভবনের আলোচনার একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে, কিন্তু রাজ্যের আগামী ভবিষ্যতের জন্য ভালো উদাহরণ নয়। আমি শুধু একটাই কথা বলবো, যে রাজ্যপাল যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আছে, তার রাজ্যপালের চেয়ারে নীতিগতভাবে বসাই উচিত না। আর দ্বিতীয় কথা, তাকে জবাব দিতে হবে মানুষের কাছে, যে এই 1 মাস যে ভগবান গোলা আর বরানগরের মানুষরা তা পরিষেবার থেকে বঞ্চিত হলো, তার দায় রাজ্যপালকে নিতে হবে এবং তার জবাব দিয়ে একবার বিহালার বিধায়কটা কোথায় একটু জানাবেন? বিহালার বিধায়কের এসব নিয়ে মামলা করেছেন, মনে করিয়ে দেবো। একটু উদাহরণটা বলুন। অনেকগুলো প্রসঙ্গ ওঠার এবং তারই সঙ্গে কিন্তু বারবার সংবিধানের কথা উঠে আসছে, এবং
এবং কেন দেরি হলো এই প্রসঙ্গ বারবার করে উঠে আসছে, কিন্তু এরপর ইতিমধ্যে রাষ্ট্রপতিকে চিঠিও দিয়ে দিয়েছেন রাজ্যপাল। এরপর কি সেদিকেও আমাদের নজর থাকবে। তারই সঙ্গে এই প্রসঙ্গ নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম আপনাদেরকে, ইতিমধ্যেই সেই প্রশ্নের উত্তর মতামত যেমন পেয়েছে এবং তারই সঙ্গে কিন্তু সেই প্রশ্নের বক্তব্যেই বা ঠিক কি উঠে আসছে মতামতের ভিত্তিতে। আমরা প্রশ্ন করেছিলাম বিধানসভার উপনির্বাচনে জয়ী 2 প্রার্থী শপথ জট তৈরি না হলেই কি ভালো হতো। হ্যাঁ বলেছেন ইউটিউবে 88% মানুষ, না বলেছেন 12% মানুষ। ইউটিউবের পর যেদিকে নজর রাখবো ফেসবুকে একই প্রশ্ন আমরা করেছিলাম। হ্যাঁ বলেছেন 79% মানুষ, না বলেছেন 21% মানুষ। একই প্রসঙ্গ নিয়ে ইনস্টাগ্রামে আমরা প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে এবং তার উত্তরে আপনাদের যা মতামত আমরা পেয়েছি। হ্যাঁ বলেছেন 85% মানুষ, না বলেছেন 15% মানুষ। এরপর এক্স হ্যান্ডলের দিকে নজর রাখবো। এক্স হ্যান্ডলে একই প্রশ্নের উত্তরে আপনাদের যে মতামত আমরা পেয়েছি, হ্যাঁ বলেছেন 75% মানুষ, না বলেছেন 25% মানুষ। আর এরপর হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। হোয়াটসঅ্যাপে একই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করায় আপনাদের মতামত যা প্রতিফলিত হয়েছে, হ্যাঁ বলেছেন 85% মানুষ এবং না বলেছেন 15% মানুষ। জনগণমন আজকের মতো এ পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য চোখ রাখুন জি 24 ঘন্টায়। আমাদের অতিথিদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য।